আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, তোমাদের সবাইকে আজকের ক্লাসে স্বাগতম। আজকে আমরা ভেক্টর চ্যাপ্টারের খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় বিভিন্ন প্রকার ভেক্টর নিয়ে আলোচনা করব। তোমরা যারা আজকের ক্লাসটি ফলো করতেছো তারা অবশ্যই আমার পূর্বের ক্লাসটি একটু দেখে নিবা, তাহলে তোমাদের ভেক্টর অধ্যায়ের কনসেপ্ট ক্লিয়ার করতে খুবই সহজ হবে। তা আজকে আমরা আলোচনার শুরুতেই প্রথমেই কিছু জিনিস একটু আলোচনা করে নিতে হবে। সেটা হলো, আমি যদি তোমাদের বলি যে একটা রেখা, এখানে একটা রেখা টানি, বলি এর মান কত 4 ঘর, তাহলে দেখো তো 1 2 3 4 ঘর, তাহলে এটা কি ভেক্টর হলো? এটা কিন্তু ভেক্টর হলো না। ভেক্টরে শুধু 4 ঘর মান থাকলে হতে হবে না, তার মানও থাকতে হবে, আবার কি দিকও থাকতে হবে। তো এখানে দেখো যে যদি মান থাকে তাহলে 4 ঘর 1 2 3 4, কিন্তু তার কোনো দিক নেই। তাহলে আমি যদি এখন একটা দিক দিয়ে দিই তাহলে কিন্তু এটা একটা ভেক্টর পরিণত হবে। এ একটা ভেক্টর, এর মানও আছে আর একটা নির্দিষ্ট দিকও আছে। তো দেখো তোমরা যে মান আছে আবার নির্দিষ্ট একটা দিকও আছে। তাহলে একটা তীর যদি আমরা একটা চিন্তা করি, একটা তীরের পিছনের অংশটা, একটা পিছনের অংশ থাকে, একটা সামনের একটা অংশ থাকে। একটা পিছনের অংশ, একটা কি সামনের অংশ। পিছনের অংশটাকে বলা হবে কি পাদবিন্দু, আর সামনের অংশটাকে বলা হবে কি শীর্ষবিন্দু। তেমনি আমাদের এই যে একটা বিন্দু আছে, এই বিন্দুটাকে আমরা বলবো পাদবিন্দু, আর এই বিন্দুটাকে বলবো কি আমরা শীর্ষবিন্দু। তো এখন দেখো যে আমরা যখন আজকের বিভিন্ন প্রকার ভেক্টর নিয়ে আলোচনা করব, দুটো জিনিস খুব আমাদের বেশি আসবে। একটা হলো ভেক্টর মানে কি, যার মান থাকবে আবার কি থাকবে, দিকও থাকবে। আর পাদবিন্দু মানে কি, ভেক্টরের শেষের বিন্দু। পাদবিন্দু মানে কি, প্রথম থেকে যে ভেক্টর শুরু হয়েছে সেটা পাদবিন্দু, আর যেখানে যে শেষ হয়েছে সেটা হলো কি শীর্ষবিন্দু। তো আজকে আমাদের লেকচারের প্রথম বিষয় যেটা আমরা জানতে চাই সেটা হলো যে আমাদের সঠিক ভেক্টর। তোমরা খুবই মনোযোগ সহকারে ক্লাসটা ফলো করবা, তা নইলে ভেক্টরের অন্যান্য টপিকসগুলো তোমরা কিছুই বুঝতে পারবে না। তাহলে সঠিক ভেক্টরটা কি, যে ভেক্টরের সঠিক ভেক্টর, যে ভেক্টরের মান 0 নয় তাকে বলা হবে কি সঠিক ভেক্টর। তাহলে যেহেতু তার মান 0 নয়, তাহলে অবশ্যই কি ওই ভেক্টরে একটা কি মান আছে, আবার একটা অবশ্যই নির্দিষ্ট কি দিকও আছে। তাহলে একটা মান, যেমন একটা ভেক্টর আমরা নিলাম এ, একটা ভেক্টর কয় ঘর 1 2 3 4, 1 2 3 4 5 ঘর। দিক কোন দিকে, তোমার ব্ল্যাকবোর্ডের লেফট টু রাইট, কোন দিক থেকে, বাম দিক থেকে ডান দিক থেকে। একটা ভেক্টর, তার একটা মানও আছে 5 ঘর, আর কোন দিকে যাচ্ছে, হাতের বাম দিক থেকে ডান দিকে। তাহলে সঠিক ভেক্টর আমরা কি বুঝলাম, সঠিক ভেক্টর যেটাকে ইংরেজি বলা হয় প্রপার ভেক্টর, তাকে বলা হবে কি প্রপার ভেক্টর, যার মানও আছে দিকও আছে, এর মান কিন্তু 0 নয়। তারপর আমরা পড়ব কি শূন্য ভেক্টর। আমরা কি পড়ব, শূন্য ভেক্টর, এটাকে বলা হয় জিরো ভেক্টর। তাহলে শূন্য ভেক্টরটা কি, শূন্য ভেক্টর হলো কি, যে ভেক্টরের মান 0 তাকে বলা হবে কি শূন্য ভেক্টর। যে ভেক্টরের মান 0 তাকে বলা হবে কি শূন্য ভেক্টর। তাহলে শূন্য ভেক্টরের পাদবিন্দু, 0 একটা ভেক্টর, এই ভেক্টরের পাদবিন্দু এবং শীর্ষবিন্দু একই অবস্থানে অবস্থান করে। কি অবস্থান করে, পাদবিন্দু এবং শীর্ষবিন্দু একই জায়গায় অবস্থান করে। দিক কোন দিকে হতে পারে, দিক হতে পারে কি আরবিটারি, যে কোনো দিকে হতে পারে, এদিকে হতে পারে, এদিকে হতে, উপরে হতে পারে, নিচে হতে পারে। শূন্য ভেক্টরের দিক যে কোনো দিকে হতে পারে। শূন্য ভেক্টর আমরা কিভাবে পাবো, দুটো সমজাতীয় ভেক্টর যদি আমরা বিয়োগ করি, একটা ভেক্টর এ আর একটা ভেক্টর বি, তাহলে আমরা এ আর বি দুইটা সমজাতীয় ভেক্টর যার মান সমান, এই দুটো ভেক্টর যদি আমরা বিয়োগ করি তাহলে আমরা শূন্য ভেক্টর পাবো। কিংবা একটি ভেক্টরকে এ একটা ভেক্টর, তার এই ভেক্টরের একটা মাইনাস চিহ্ন দিয়ে গুণ দিলাম, তাহলে আমরা কি পাইলাম -a। তাহলে আমরা একটা ভেক্টরের তার বিপরীত মানকে যদি যোগ করি তাহলেও কিন্তু আমরা কি পাবো, শূন্য ভেক্টর পাবো। তাহলে আমরা কি বুঝলাম,
যে ভেক্টরের মান শূন্য তাকে বলা হবে কি শূন্য ভেক্টর। এটা আমরা কীভাবে পাইতে পারি? দুটো সমস্ত ভেক্টরের বা সমান ভেক্টরের বিয়োগ করেও শূন্য ভেক্টর পাইতে পারি, বা একজাতীয় বা কোনো ভেক্টরের তার বিপরীত মানের সাথে যোগ করলেও আমরা শূন্য ভেক্টর পেতে পারি। এর কি আছে দিক কি? এর দিক আরবিটারি, যে কোনো দিকে হতে পারে। তাহলে শূন্য ভেক্টর আমরা বুঝলাম, সঠিক ভেক্টর আমরা বুঝলাম। এখন আমরা পড়ব সমপ্রারম্ভিক ভেক্টর, সমপ্রারম্ভিক ভেক্টর, যেটাকে বলা হয় কোইনিশিয়াল ভেক্টর। তাহলে সমপ্রারম্ভিকটা কি? যে একই পাদবিন্দু বিশিষ্ট ভেক্টর সমূহকে, যে একটা পাদবিন্দু আছে, একটা ভেক্টর, একই পাদবিন্দু বিশিষ্ট ভেক্টর সমূহকে আমরা বলবো কি সমপ্রারম্ভিক ভেক্টর। পাদবিন্দুটা কোথায় আছে? দেখো তিনটে ভেক্টর আছে এখানে। একটা জিনিস তোমরা মনে রাখবা, এই ভেক্টর তিনটে কিন্তু মান সমান হতে হবে না, কিন্তু তাদের পাদবিন্দু সবার কিন্তু একই জায়গায় হতে হবে। তাহলে তাদেরকে আমরা কি বলবো? কোইনিশিয়াল ভেক্টর, বা বাংলা যেটাকে বলা হয় সমপ্রারম্ভিক ভেক্টর। কি পড়লাম? অনেকগুলো ভেক্টরের পাদবিন্দু যদি একই জায়গায় অবস্থান করে তাহলে তাদেরকে আমরা বলবো সমপ্রারম্ভিক ভেক্টর। আমরা এখন পড়ব স্বাধীন ভেক্টর, যেটাকে আমরা ইংরেজিতে বলি ফ্রি ভেক্টর। ফ্রি ভেক্টরটা কি? যে ভেক্টরের পাদবিন্দু ইচ্ছা মতো পছন্দ করা যায়, বা যে ভেক্টরের পাদবিন্দু নির্দিষ্ট নয়। যেমন মনে করো যে একটা ভেক্টর এখানে নিলাম, আবার একই মানের একটা ভেক্টর এখানে নিলাম, আবার একই মানের একটা ভেক্টর এখানে নিলাম। দেখো পাদবিন্দু কিন্তু নির্দিষ্ট না। এই ভেক্টরটা এ, এই ভেক্টরটা বি, এই ভেক্টরটা আমরা সি। এ ভেক্টরের পাদবিন্দু এখান থেকে শুরু করছি, বি ভেক্টরের পাদবিন্দু আমরা এখান থেকে শুরু করছি, সি বিন্দুতে পাদবিন্দু এখান থেকে শুরু করছি। তাহলে এটা আমরা বলতেছি কি স্বাধীন, মানে ফ্রি ভেক্টর। তাহলে ফ্রি ভেক্টরের পাদবিন্দু কিন্তু আমাদের নির্দিষ্ট নয়, মানে আমি ইচ্ছা মতো পাদবিন্দুটাকে পছন্দ করতে পারছি। 1 নম্বর অবস্থান নিলাম, 2 নম্বর নিলাম, 3 নম্বর নিলাম। এটাকে বলা হবে কি ফ্রি ভেক্টর বা আমাদের স্বাধীন ভেক্টর। শিক্ষার্থীরা তোমরা ক্লাসটা খুবই মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করবা, কারণ এই অধ্যায়টা তুমি বুঝতে গেলে এই ভেক্টরগুলো যদি না বোঝো তাহলে তোমার কনসেপ্ট কখনোই ক্লিয়ার হবে না। স্বাধীন ভেক্টর আমরা বুঝলাম। এখন পর্ব হলো আমরা সীমাবদ্ধ ভেক্টর, যেটাকে বলা হয় লোকালাইজড ভেক্টর। তাহলে একটু আগে আমরা পড়ছিলাম, স্বাধীন ভেক্টর, যার কি ছিল পাদবিন্দু আমরা ইচ্ছা মতো আমরা পছন্দ করতে পারছিলাম, মানে নির্দিষ্ট না। আর সীমাবদ্ধ ভেক্টরটা কি? যে ভেক্টরে পাদবিন্দু নির্দিষ্ট, তুমি ইচ্ছা করলেই এক জায়গা থেকে আরেক জায়গায় নিতে পারবে না। যেমন মনে করো যে তুমি যদি একটা ত্রিমাত্রিক প্রসারণ কাঠামো নাও, মূলবিন্দু ও, এটা হলো অবস্থান ভেক্টর ওপি। এই ওপিটাকে আমরা কি দ্বারা প্রকাশ করি? আর দ্বারা প্রকাশ করি। তাহলে দেখো এটা একটা ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা। এই যে এর ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থার এক্স ওয়াই ধনাত্মক এক্স অক্ষ বরাবর আমাদের একটা অবস্থান ভেক্টর পি। এই অবস্থান ভেক্টর পি এর মূলবিন্দু কিন্তু সবসময় কী হবে? ও বিন্দুতে হবে। তুমি ইচ্ছা করলেই এর মূল বিন্দুটাকে কখনোই তুমি কি করতে পারবে না? অন্য কোথাও নিতে পারবে না। তাইলে তখন সে কিন্তু অবস্থান ভেক্টর আর হবে না। সেই জন্য কখনো কখনো বলা হয় অবস্থান ভেক্টর একটা কি সীমাবদ্ধ ভেক্টর। তাহলে আমরা সীমাবদ্ধ ভেক্টর সম্বন্ধে কি বুঝলাম? যে ভেক্টরের পাদবিন্দু নির্দিষ্ট, তুমি ইচ্ছা করে তার পাদবিন্দু কি করতে পারবে না? পরিবর্তন করতে পারবে না। সেটাকে বলা হবে কি আমাদের সীমাবদ্ধ ভেক্টর, ইংরেজিতে বলা হয় লোকালাইজড ভেক্টর।
এখন আমরা পড়ব বিপদীপ ভেক্টর। আমরা পড়ব কি বিপদীপ বা যেটাকে বলা হয় ব্যতিহার ভেক্টর বা ব্যতিহার ভেক্টর, ইংরেজিতে বলা হয় রিসিপ্রোকাল ভেক্টর। তাহলে আমরা কি পড়ব এখন, যে বিপদীপ বা ব্যতিসার ভেক্টর, ব্যতিহার ভেক্টর বা রিসিপ্রোকাল ভেক্টর। এই ভেক্টরটা কি, তুমি যদি সমজাতীয় একই দিকে ক্রিয়ারত সমজাতীয় ভেক্টর নিতে হবে এবং তারা কি করতে হবে, একই দিকে ক্রিয়ারত থাকতে হবে। তাহলে সমজাতীয় একই দিকে ক্রিয়ারত দুইটি ভেক্টরের একটির মান যদি অপরটির বিপরীত মানের সমান হয়, তাহলে সেটাকে বলা হবে কি বিপদীপ ভেক্টর। মনে করো এ একটা ভেক্টর, তার মান 5i, তেমনি বি একটা ভেক্টর, তার মান কি হবে 1/5i। তাহলে কি আসছে, দেখো যে দুইটা ভেক্টর সমজাতীয় এবং তারা একই দিকে ক্রিয়ারত করছে। যদি মনে করো একই দিকে কি করে, দেখো এও কাজ করতেছে x অক্ষ বরাবর, এও কাজ করতেছে x অক্ষ বরাবর, কিন্তু এর মান কত 5 আর এর মান কত 1/5। তাহলে একটার মান আর একটার মানের বিপরীত সংখ্যার সমান। তাহলে এ এবং বি ভেক্টর পরস্পর কি বিপদীপ ভেক্টর। এ এবং বি পরস্পর কি আছে বিপদীপ ভেক্টর। বিপদীপ মানে কি, যে ওই যে একটা ভেক্টর নেব তার মানটা অপর ভেক্টর মানের কি হবে বিপরীত হবে, তাহলে সেটাকে আমরা কি বলবো বিপদীপ ভেক্টর বলবো। ইংরেজিতে বলা হয় রিসিপ্রোকাল। তার মানে যদি 5 হয় তাহলে 1/5, এটা যদি 10 হয় 1/10। কোন বরাবর কাজ করতেছে, x অক্ষ বরাবর। x অক্ষ বরাবর কী করে বুঝতেছি, আয় আছে, এখানেও আয় আছে। সমরেখ ভেক্টর, সমরেখ ভেক্টর এটাকে ইংরেজি বলা হয় কোলিনিয়ার ভেক্টর। তাহলে সমরেখ ভেক্টরটা কি, যে দুই বা ততোধিক ভেক্টর যদি একই সরলরেখা বরাবর ক্রিয়া করে বা দুই বা ততোধিক ভেক্টর যদি পরস্পর সমান্তরাল হয়, তাহলে সেটাকে বলা হবে কি সমরেখ বা কোলিনিয়ার ভেক্টর। যেমন একটা সরলরেখা বরাবর একটা ভেক্টর, আবার সরলরেখা ব্যাপারটা একটা ভেক্টর আর একটা বিপরীত ভেক্টর। আবার দেখো এ একটা। তাহলে দেখো তোমরা খেয়াল করো যে এখানে এ একটা ভেক্টর, বি একটা ভেক্টর, সি একটা ভেক্টর, এরা কি করতেছে একই সরলরেখা বরাবর কাজ করতেছে। বলে আবার এখানে একটা কি ভেক্টর, মনে করো বড় হাতের এ, বড় হাতের বি, আবার বড় হাতের সি, এ একটা ভেক্টর। এখানে এক্স, ওয়াই, জেড, এরাও তিনটে ভেক্টর। তাহলে এইখানে একটা জিনিস তোমরা খুব খেয়াল করে শুনবা, সেটা হলো সমরেখ ভেক্টরের ক্ষেত্রে ভেক্টরগুলোর মান সমান হইতে হবে এমন কোনো কথা নাই, বা তারা সমজাতি হইতে হবে এমন কোনো কথা নাই, বা তারা সবসময় একই দিয়ে কাজ করতে হবে এমন কোনো কথা নাই। তারা ইচ্ছা করলে কী করতে পারে, বিপরীত দিয়েও কাজ করতে পারে। তুমি এখানে কী করতে পারো, বল নিতে পারো, এখানে বল নিতে পারো, দুইটা বল, এখানে একটা ত্বরণ নিতে পারো। আবার তুমি কি করতে পারো, একটা বল নিলা, একটা ত্বরণ নিলা, একটা সরণও তুমি নিতে পারো। ঠিক আছে। আবার দেখো এরা কি করতেছে, পরস্পরে কি সমান্তরালে কাজ করতেছে। তাহলে একই সরলরেখা বরাবর হলেও হবে, আবার তারা পরস্পরের সমান্তরাল হলেও তাদেরকে বলা হবে কি সমরেখ ভেক্টর, বা ইংরেজিতে বলা হয় কোলিনিয়ার ভেক্টর। সমতলীয় ভেক্টর, যেটাকে বলা হয় কোপ্লেনার, PLANER, কোপ্লেনার ভেক্টর। সমতলীয়, তোমরা এই নামটার ভিতরেই তোমরা বুঝতে পারছো সমতল। যেমন মনে করো এই একটা ব্ল্যাকবোর্ড, একটা কি সমতল। এই সমতলের একটা ভেক্টর এদিকে কাজ করতেছে, একটা ভেক্টর এদিকে কাজ করতেছে, একটা ভেক্টর বিভিন্ন দিকে কাজ করতেছে। যেমন আমরা যদি একটা ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা দেখাই তোমাকে, ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা, দেখো তোমরা, তাহলে দেখো এই একটা তল, আবার এই একটা তল,
দুইটা তল। তাহলে এই তলের উপরে যদি একটা ভেক্টর এদিকে, একটা ভেক্টর এদিকে, একটা ভেক্টর এদিকে, একটা ভেক্টর এদিকে কাজ করে, তাহলে তাদেরকে বলা হবে কি সমতলীয়। এখানে একটা জিনিস তোমরা খুব ভালো করে খেয়াল করবা যে এখানে ভেক্টরগুলোর মান কিন্তু সমান হতে হবে না, দিকও কিন্তু একই দিকে হতে হবে না। তাহলে এই তলের উপর যারা কাজ করবে তাদেরকে বলা হবে কি সমতলীয়, ইংরেজি বলা হবে কোপ্লেনার ভেক্টর। আর এই তলের উপরে যে কাজ করবে এদিকে একটা এদিকে একটা, তাইলে এইটার এইটার এই তলে একটা কাজ করতেছে এটা, এরা কিন্তু এই দুটো তলের এরা এক তলে একদিকে কাজ একটা তলে এ একটা আর একটা তলে, তাদেরকে বলা হবে কি অসমতলীয়, যেটাকে বলা হবে অসমতলীয়, ইংরেজি বলা হবে নন কোপ্লেনার, নন কোপ্লেনার ভেক্টর, VCTOR ভেক্টর, অসমতলীয় ভেক্টর। তার মানে কি একটা সমতলে যদি কাজ করে তাহলে সমতলীয়, দুইটা সমতল নিয়ে কাজ করলে তাদেরকে বলা হবে কি অসমতলীয়, যেটাকে আমরা ইংরেজিতে বলি নন কোপ্লেনার ভেক্টর। এখন আমরা পড়ব সমান ভেক্টর। সমান ভেক্টর যেটাতে ইংরেজিতে বলা হয় ইকুয়াল ভেক্টর। ইকুয়াল ভেক্টর, ইকুয়াল ভেক্টরটা কি? ইকুয়াল ভেক্টর হলো সেই ভেক্টর, দুইটা ভেক্টর যদি আমাদের সমান দুইটা ভেক্টর থাকে, দুইটা ভেক্টর একই দিকে কাজ করতে হবে, দুইটা ভেক্টর একই দিকে, দুইটা ভেক্টরের মান সমান, দুইটা ভেক্টর কি একই দিকে কাজ করতেছে, মান সমান, একই দিকে কাজ করতেছে। কিন্তু এখানে শর্ত, তেমন কোনো শর্ত নাই যে দুইটা ভেক্টরের পাদবিন্দু একই জায়গা থেকে শুরু করতে হবে বা কাছাকাছি এসে শুরু করতে হবে, এরকম কোনো কথা নাই। একটা ভেক্টর এখান থেকে শুরু হতে পারে, একটা ভেক্টর এখান থেকে শুরু হতে, কিন্তু তারা কিন্তু সমজাতীয় হইতে হবে, সমজাতীয় হতে হবে, তাদের মান সমান হতে হবে এবং তাদের দিক কিন্তু সমান হইতে হবে। তাদেরকে বলা হবে কি আমাদের সমান ভেক্টর বা ইকুয়াল ভেক্টর বা ইকুয়াল ভেক্টর। আর সদৃশ ভেক্টরটা কি? যেহেতু আমরা সমান পড়তেছি, সদৃশটা দেখে ফেলি। সদৃশটা কি? সদৃশ ভেক্টর কি? সদৃশ ভেক্টর আর সমান ভেক্টর একই কথা, যেটাকে বলা হয় ইংরেজিতে লাইক ভেক্টর। লাইক ভেক্টর এই দুইটা একই জিনিস। এই সমান ভেক্টরের ক্ষেত্রে কি হইতে হবে? মান সমজাতি হইতে হবে, মান সমান হইতে হবে, দিক একই হইতে হবে। সদৃশ ভেক্টরের ক্ষেত্রে সমজাতীয় হইতে হবে কিন্তু মান সমান না হলেও চলবে, কিন্তু তাদের দিক একই দিকে হইতে হবে। যেমন এ একটা ভেক্টর আর এ একটা ভেক্টর, এদের মান কিন্তু সমান নয় কিন্তু তারা সমজাতীয়। এখন তোমাদের প্রশ্ন হইতে পারে সমজাতীয় বলতে আপনি কি বোঝাচ্ছেন? সমজাতীয় বলতে আমি এটাই বোঝাচ্ছি যে বেগ হইলে বেগ হবে, ত্বরণ হইলে ত্বরণ হবে, মন্দন হইলে মন্দন হবে, বল হইলে বল হবে। কখনো বেগ হইতে পারবে না, বেগের সাথে কখনো ত্বরণ হইতে পারবে না। বেগ বেগ, ত্বরণ ত্বরণ, বেগ ত্বরণ হতে পারবে না, ত্বরণ বেগ হইতে পারবে না, তাহলে সেটা সমজাতীয় হয়ে যাবে না, তাহলে তখন ভিন্ন জাতি হয়ে যাবে। আমাদের সদৃশ ভেক্টরের কন্ডিশন হলো কি সমজাতীয় হইতে হবে, সমজাতীয় এবং আমাদের দুইটার মান সমান না হলে চলবে কিন্তু তাদের দিক কিন্তু একই দিকে হবে। দেখো এইটাও কাজ করতেছে তোমার কোন দিকে? হাতের বাম দিক থেকে ডান দিকে। এ ভেক্টরটা, বি ভেক্টরটাও কাজ করতেছে হাতের বাম দিক থেকে ডান দিক থেকে, কিন্তু এরা কিন্তু সমান না। এ যতটুকু, এ যদি হয় 3 ঘর, এ হয়তো আমাদের 4 ঘর, তাহলে এদের দিক একই, সমজাতীয় কিন্তু মান কিন্তু সমান নয়, তাদেরকে আমরা বলবো কি লাইক ভেক্টর। ঋণাত্মক ভেক্টর, ঋণাত্মক ভেক্টর, নেগেটিভ ভেক্টর। নেগেটিভ ভেক্টরটা কি? যে দুইটা ভেক্টরের মান সমান হবে, সমজাতীয় হবে এবং তাদের দিক ভিন্ন হবে, তাহলে তাদেরকে বলা হবে কি ঋণাত্মক ভেক্টর। তার মানে ঋণাত্মক ভেক্টর বলতে আমরা সহজ ভাষায় বুঝি যে একটা ভেক্টরের মানকে যদি আমরা মাইনাস চিহ্ন দিয়ে গুণ দিই তাহলে আমরা কি পাবো? ঋণাত্মক ভেক্টর পাবো। তাহলে ঋণাত্মক ভেক্টরটা কি? সমজাতীয়, মান সমান কিন্তু দিক ভিন্ন, তাদেরকে বলা হবে কি ঋণাত্মক ভেক্টর। তাদেরকে বলা হবে কি ঋণাত্মক ভেক্টর। কীভাবে ঋণাত্মক বলা হবে? মান সমান হবে, আমাদের সমজাতীয় হবে কিন্তু দিক কিন্তু ভিন্ন হবে, তাহলে তাদেরকে আমাদের ঋণাত্মক ভেক্টর বলবো। ঋণাত্মক ভেক্টর যখন আমরা বুঝতেছি তাহলে আমরা এখানে বিসদৃশ বা আনলাইক ভেক্টর, আনলাইক ভেক্টর এটা আমরা বুঝবো। আনলাইক ভেক্টর, আনলাইক
বা বিসাদৃশটা কি, জাস্ট ঋণাত্মক ভেক্টরই। কিন্তু ঋণাত্মক ভেক্টরের ক্ষেত্রে কি ছিল, মান সমান ছিল, তারা পরস্পর বিপরীত দিকে ছিল, কিন্তু এখানে কি ছিল, বিপরীত দিক ছিল, কিন্তু আমাদের পরস্পর বিপরীত দিক ছিল, তারা সমজাতীয় ছিল। কিন্তু এখানে কী হবে, পরস্পর বিপরীত দিক হবে, সমজাতীয় হবে, কিন্তু তাদের মান কিন্তু সমান হবে না। কারোর মান একটু দেখ, এটা যদি হয় আমাদের 4 ঘর, এটা হয়তো কি আছে 3 ঘর, তাহলে আমাদের কাছে এরা সমজাতীয় দিক ভিন্ন, কিন্তু তাদের মান কিন্তু সমান নয়। এই জন্য এদেরকে আমরা বলছি কি বিসাদৃশ্য ভেক্টর বা আনলাইক ভেক্টর। এখন আমরা বুঝবো একক ভেক্টর। ইউনিট ভেক্টর তোমরা এই সংজ্ঞার যে নামটা আছে এটা দিকেই তোমরা বুঝছো, একক ভেক্টর মানে কি, যে ভেক্টরের মান 1 একক, তাকে বলা হবে কি একক ভেক্টর। তাহলে আমরা তোমাকে যদি বলি একক ভেক্টর আমরা কি করে বের করব, একক ভেক্টর আমরা যদি কখনো কোনো বস্তুর একক ভেক্টর বের করতে চাই, তাহলে সেই ভেক্টরটা নিয়ে তারপর আমরা কি করব, টুপি চিহ্ন দিয়ে দেবো, তাহলে একটা একক ভেক্টর। তোমাদের কাউকে যদি আমি মাথার উপরে টুপি পড়াই দিই, তাহলে সে একটা কী হয়ে যাবে, একক ভেক্টর হয়ে যাবে। তাহলে টুপি পড়াই দেওয়া মানে কি একক ভেক্টর। তাহলে আমরা এর উপরে টুপি পড়াই দিলাম, তাহলে একক ভেক্টর ইকুয়ালটা আমরা লিখব কি, একটা ভেক্টর এবং একটা ভেক্টরের কি মান। তাহলে দেখো, মনে করে একটা ভেক্টর কি আছে আমাদের 1 2 3 1 2 3 4, তাহলে ভেক্টর এ কত আমাদের 4 ঘর। তাহলে আমরা ভেক্টর এ 4 ঘর, তাহলে একক ভেক্টর আমরা বের করবো কী করে, একক ভেক্টর এ ইজিক্যাল টু কী হবে, ভেক্টর আর ভেক্টরের মান কত 4। তাহলে একক ভেক্টর যদি আমরা নেই, তাহলে একক ভেক্টর মানে কি, তার মানে 1, তাহলে কি এটা হবে 1 ঘর। তাহলে একক ভেক্টর যদি আমরা নেই, দেখো একক ভেক্টর এই যে আমরা মুছে দিচ্ছি আমরা কোন যাচ্ছি, 1 ঘর পর্যন্ত যাচ্ছি। তাহলে 1 ঘর যদি যাই, তাহলে দেখো মানটা ছোট হচ্ছে, কিন্তু দিক কিন্তু একই আছে। কোন দিকে, একক ভেক্টর দিক কোন দিকে হবে, ওই ভেক্টরের দিকেই হবে। যেমন মনে করো বি একটা ভেক্টর, তাহলে বি ভেক্টর, তাহলে মান মনে 1 2 3 1 2 3 4, মান কত 4 ঘর। তাহলে বি একটা ভেক্টর, তাহলে আমরা লিখবো কি ভেক্টর আর ভেক্টরের মান দিক কোন দিকে, অবশ্যই কি বি ভেক্টরের দিকে। তাহলে একক ভেক্টর আমরা বুঝলাম যে ভেক্টরের মান 1 একক, তাকে বলা হবে কি একক ভেক্টর। তাহলে আমরা কি করছি, ওই ভেক্টরটাকে তার মান দিয়ে কী করেছি, ভাগ করেছি, তাহলে আমরা কি পাইছি, একক ভেক্টর পাইছি। তাই আমরা আরেকটা ছোট্ট উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করি। চার ঘর, তাহলে আমরা দেখো এ একটা ভেক্টর, সে কত 4 ঘর। তা আমরা একক ভেক্টরে আমরা 1 ঘর সমান কত একক ভেক্টর, নিশ্চয়ই কি একক ভেক্টর 1 ঘর মানে ছোটো হাতের এ। এখন যদি আমরা 2 দিয়ে গুণ দিই, তাহলে কী হয়ে যাবে 2a। যদি আমরা 3 দিয়ে গুণ দিই, তাহলে কী হবে 3a। যদি আমরা 4 দিয়ে গুণ দিই, তাহলে অবশ্যই হবে কি 4a। এ কয় ঘর, 1 2 3 1 2 3 4। তাহলে ভেক্টর এ সমান 4 ঘর, আবার 4 এর সমানও 4 ঘর। তাহলে দিকও কি একই, মানও সমান, দিকও সমান। তাহলে আমরা ভেক্টর এ ইজিক্যাল টু অবশ্যই লিখতে পারি কি 4a। তাহলে এ ইজিক্যাল টু কী হলো, ভেক্টর এ বাই কী হলো 4। তাহলে আমরা এ ইজিক্যাল টু একক ভেক্টর এ ইজিক্যাল টু আমরা পাইলাম ভেক্টর, আর কি পাইলাম ভেক্টরের মান। এখন আমরা বুঝবো আয়ত একক ভেক্টর। আয়ত একক ভেক্টর জিনিসটা কি, আয়ত একক ভেক্টর আমরা ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় আমরা জানি, এই ধনাত্মক এক্স অক্ষ, এটা ধনাত্মক ওয়াই অক্ষ, আর ধনাত্মক জেড অক্ষ। তাহলে ত্রিমাত্রিক, এটা একটা ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা। তাহলে ধনাত্মক এক্স অক্ষ বরাবর, ধনাত্মক ওয়াই অক্ষ বরাবর 3টে আমরা একক ভেক্টর ব্যবহার করি, আই জে কে। এই যে আমরা 3টে একক ভেক্টর ব্যবহার করলাম আই জে কে ধনাত্মক এক্স অক্ষ বরাবর, এই 3টে একক ভেক্টরকে আমরা বলবো কি আয়তকার একক ভেক্টর। আমরা কি বলবো, আয়তকার একক ভেক্টর। তাহলে আমরা যদি কখনো তোমাদেরকে বলি যে ধনাত্মক এক্স অক্ষের দিকে 10 একক ভেক্টর, ধনাত্মক এক্স অক্ষের দিকে 10 একক ভেক্টর, তাহলে আমরা কি লিখবো 10i। যদি বলি ধনাত্মক ওয়াই অক্ষের দিকে 5 একক, তাহলে আমরা কি লিখবো অবশ্যই 5j। যদি বলি ধনাত্মক জেড অক্ষের দিকে 7
একক ভেক্টর, তাহলে অবশ্যই লাগবো কি আমরা 7 কি লাগবো কে। তাহলে আবার আমি বলার চেষ্টা করতেছি, দেখো যে ত্রিমাত্রিক স্থানাঙ্ক অবস্থায় ধনাত্মক এক্স ওয়াই এবং জেড অক্ষ বরাবর 3টে একক ভেক্টর আই জে কে ব্যবহার করায়। এই যে আই জে কে ব্যবহার করলাম, এদেরকে বলা হবে কি আয়তাকার একক ভেক্টর। আমরা যদি কখনো বলি ধনাত্মক এক্স অক্ষের দিকে 10 একক ভেক্টর, তাহলে আমরা কী বুঝবো, আমি যাব কি ধনাত্মক এক্স অক্ষ বরাবর কতবার 10 একক, তার মানে কি ধনাত্মক এক্স অক্ষ বরাবর একক ভেক্টর আই, তাহলে আমরা লিখবো কি 10 আই। যদি বলি যে ধনাত্মক ওয়াই অক্ষ বরাবর 7 একক ভেক্টর, তাহলে অবশ্যই লিখবো কি 7 কে। আমরা এখন বুঝবো অবস্থান ভেক্টর। অবস্থান ভেক্টর, অবস্থান ভেক্টরটা কি, যেটাকে বলা হয় ইংরেজিতে পজিশন ভেক্টর। কি বলা হয়? পজিশন ভেক্টর। তাহলে এটা কি ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা এক্স ওয়াই জেড, ত্রিমাত্রিক স্থানাঙ্ক। তাহলে ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থার মূল বিন্দু কোনটা? এইটা। তাহলে প্রসঙ্গ কাঠামো বা ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থার মূল বিন্দু সাপেক্ষে অন্য কোনো বিন্দু, মনে করো পি একটা বিন্দু, প্রসঙ্গ কাঠামোর মূল বিন্দু সাপেক্ষে অন্য কোনো বিন্দুর অবস্থান নির্ণয় করার জন্য যে ভেক্টর ব্যবহার করা হয় তাকে বলা হবে কি অবস্থান ভেক্টর। তাহলে আমরা এই গেলাম, মনে এখান থেকে 1 2 3 1 2 3 4, তাহলে আমরা ওপি বরাবর যদি 4 ঘর হেঁটে যাই, তাহলে আমরা কোথায় পাবো? পি বিন্দুর অবস্থানটা পাবো। 1 2 3 4, তাহলে আমরা 4 ঘর গেলেই পি বিন্দুর অবস্থানটা পাচ্ছি। তাহলে এই যে পি বিন্দুর অবস্থান, তাহলে ওপি একটা কি ভেক্টর, এই ওপিকে আমরা কি দ্বারা প্রকাশ করছি? আর দ্বারা প্রকাশ করছি। এই আরটা কি বলা হচ্ছে কি অবস্থান ভেক্টর। আমরা আবার বলতেছি প্রসঙ্গ কাঠামোর মূল বিন্দুর সাপেক্ষে অন্য কোনো বিন্দুর অবস্থান নির্ণয় করার জন্য, মানে পি বিন্দুটা কোথায় আছে সেই অবস্থান নির্ণয় করার জন্য যে ভেক্টরটা ব্যবহার করা হয় তাকে বলা হবে কি অবস্থান ভেক্টর। আমরা এখন বুঝবো সরণ ভেক্টর। সরণ ভেক্টর, তাহলে সরণ ভেক্টর ইংরেজিতে বলা হয় ডিসপ্লেসমেন্ট। ডিসপ্লেসমেন্ট ভেক্টর, ডিসপ্লেসমেন্ট ভেক্টর। সরণ ভেক্টরটা কি, যে আমরা যদি প্রসঙ্গ কাঠামোর ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা আমরা নিলাম, ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় কোনো বস্তুর অবস্থান ভেক্টরের যে পরিবর্তনটা, অবস্থান ভেক্টরের পরিবর্তন, মনে করো একটা বস্তু এখান থেকে অবস্থান ভেক্টর কি আদি অবস্থান ভেক্টর, মনে করো তোমরা ওপি, ওপি সমান মনে করো যে আমাদের কি আছে R1, আর সে কি আছে এখান থেকে হাঁটতে হাঁটতে এখানে কোথায় গেল? সে কি বিন্দুতে গিয়ে পৌঁছালো। তাহলে কি বিন্দুর অবস্থান ভেক্টর কি R2। তাহলে প্রথমে অবস্থান ভেক্টর কি তুমি জানো, অবস্থান ভেক্টর দিক সবসময় কোথা থাকে, কোথা থেকে কোথাতে হয়? আদি বিন্দু থেকে শেষ বিন্দুর দিকে। কোথায় হয়? আদি বিন্দু থেকে শেষ বিন্দু, মানে এটা হলো আদি বিন্দু, এটা হলো আমাদের ইনিশিয়াল পয়েন্ট, এটা হলো কি টার্মিনাল পয়েন্ট, বা এটা হলো আদি বিন্দু, এটা হলো শেষ বিন্দু, বা এটাকে বলা হচ্ছে কি পাদবিন্দু, এটাকে বলা হয় কি শীর্ষবিন্দু। পাদবিন্দু শীর্ষবিন্দু, তাহলে অবস্থান ভেক্টর দিক সবসময় কোন দিকে হয়? পাদবিন্দু থেকে শীর্ষবিন্দুর দিকে, পাদবিন্দু থেকে শীর্ষবিন্দুর দিকে। তো তুমি কোথা থেকে কোথায় গেলা? নাচতে নাচতে বা হাঁটতে হাঁটতে পি থেকে কি কিও দিয়ে গেলা। তাহলে তুমি কি লাগবা? ত্রিভুজ সূত্র অনুসারে আমরা জানি কি ভেক্টর এখানে অবস্থান ভেক্টর আর, তাহলে অবস্থান আর প্লাস পি কিউ একটা ভেক্টর ইজিক্যাল টু কি R2। তাহলে তুমি কি লাগবা? পি কিউ ইজিক্যাল টু কি লাগবা? R2 মাইনাস কি লাগবা? R1। তাহলে আমরা কি বুঝলাম? বুঝলাম হলো কোনো বস্তুর অবস্থান ভেক্টরের যে পরিবর্তনটা, মানে ও থেকে পিতে গেছে আবার ও থেকে কিউর অবস্থান ভেক্টরের পরিবর্তন কি পি কিউ, সেই পি কিউটাই হলো কি আমাদের অবস্থান ভেক্টরের পরিবর্তন। আমরা অন্য একটা এক্সাম্পল দিয়ে বুঝতে পারি অবস্থান সরণ ভেক্টরটা। সেটা মনে করো যে তুমি এ বিন্দুতে আসো, বি বিন্দুতে আসো, তুমি এই যে ঘুরতে 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 কি এ থেকে বিতে গেলা, আবার মনে করো এখান থেকে এইভাবে এ থেকে বিতে গেলা, আবার এ থেকে এই দিকে ঘুরতে 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 কোথায় গেলা? বিতে গেলা। তাইলে তোমার সরণ কতটুকু হবে? সরণের তুমি জানবা যে সরণের সংজ্ঞাটা কি, যে শর্টেজ ডিস্টেন্স বিটুইন ইনিশিয়াল অ্যান্ড ফাইনাল পয়েন্ট। ইনিশিয়াল পয়েন্ট কোনটা? এইটা। তাহলে দেখো তো আমাদের এই পথে তুমি এরকম যেতে পারতা, তাহলে তুমি দেখো এই পথ দিয়ে ঘুরে গেলা, এদিক থেকে গেলা, তাহলে শর্টেজ ডিস্টেন্স কোনটা তোমার? এই দেখো এইটাই তোমার কি আছে শর্টেজ ডিস্টেন্স কি বিটুইন ইনিশিয়াল অ্যান্ড ফাইনাল পয়েন্ট, মানে কি পাদবিন্দু অ্যান্ড শীর্ষবিন্দু, সবচেয়ে কম দূরত্ব যেটা সেটাকেই বলা হচ্ছে কি সরণ।
সর্বশেষ আমি শেষ করে দেবো ক্লাস। সর্বশেষ আছে হলো আমাদের লব্ধি ভেক্টর। লব্ধি ভেক্টর, লব্ধি ভেক্টর যেটাকে বলা হয় রেজাল্টেন্ট, রেজাল্টেন্ট ভেক্টর। দেখো রেজাল্টেন্ট ভেক্টরটা কি? দুই বা ততোধিক ভেক্টর, দুই বা ততোধিক ভেক্টর যদি আমরা যোগ করে একটা নতুন ভেক্টর পাই, তাহলে সেই নতুন ভেক্টরটাকেই বলা হবে কি? রেজাল্টেন্ট ভেক্টর বা লব্ধি ভেক্টর। যেমন আমাদের কি আছে, এ একটা ভেক্টর, আবার যোগ করলাম কি বি একটা ভেক্টর, আমরা একটা নতুন ভেক্টর পাইলাম কি আর। আবার মনে করো তিনটে ভেক্টর, এ একটা ভেক্টর, বি একটা ভেক্টর, সি একটা ভেক্টর, যোগ করে আমরা নতুন একটা ভেক্টর পেলাম কি, মনে করো এ বি সি ডি। তাইলে এই ডি এবং এই আরটাকেই বলা হচ্ছে কি লব্ধি ভেক্টর বা রেজাল্টেন্ট ভেক্টর। তো শিক্ষার্থীরা, তোমরা যারা আজকের ক্লাসটা ফলো করলে, তাদের যদি কোনো সমস্যা থাকে তাহলে আমার ফেসবুক পেজ রে অফ ফিজিক্সের মেসেঞ্জারে যোগাযোগ করতে পারো। পরবর্তী ক্লাসটা দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।